সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছে আমি মোহাম্মদ আবুল হাসান সরকার বাবু, প্রভাষক, রসায়ন বিভাগ, বগুড়া ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আমি উপস্থাপন করব তা হল শ্রেণী একাদশ বিষয় রসায়ন প্রথম পত্র অধ্যায় তৃতীয়। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের ধারাবাহিকতা এই তৃতীয় অধ্যায়কে মৌলের পর্যাবৃত্তি ধর্মসমূহের মধ্যে পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি ক্লাসগুলো তোমাদের সাথে আমি উপস্থাপন করেছি। আজকে যে বিষয়টি তোমাদের সাথে আমি আলোচনা করব তা হলো তড়িৎ ঋণাত্মকতা। সবাই খাতা করবে। আজকে যে ক্লাসটি আমি উপস্থাপন করব তা হলো তড়িৎ ঋণাত্মকতা। সবাই লেখো তড়িৎ ঋণাত্মকতা। তো শিক্ষার্থী, আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি তড়িৎ ঋণাত্মকতা জানতে পারি মৌলসমূহের, তাহলে অনেক কিছু আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো এবং অনেক প্রশ্ন আছে, অনেক বিষয় আছে তড়িৎ ঋণাত্মকতার সাথে জড়িত, তা আজকে আমরা জানতে পারবো। চলো আমরা প্রথমে তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী যৌগের উপস্থিত দুইটি ভিন্ন পরমাণুর মধ্যে সমযোজী যৌগের উপস্থিতি দুইটি ভিন্ন পরমাণুর মধ্যে একটি পরমাণু কর্তৃক বন্ধনকৃত বা শেয়ারকৃত ইলেকট্রন নিচের দিকে অধিক টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ কি, পুরো সমযোজী যৌগের দুইটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন একটি পরমাণু কর্তৃক তার নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতাটা, একেই বলে তড়িৎ ঋণাত্মকতা। সবাই খাতায় লাগছে তো? আচ্ছা, এখন জানো তাহলে এখানে সংখ্যাটার মধ্যে আমরা কি পুরো সমযোজী যৌগের উপস্থিতি দুইটি ভিন্ন পরমাণুর মধ্যে, আবার সমযোজী যৌগ হতে হবে দুইটি ভিন্ন পরমাণু হতে হবে। পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন একটি পরমাণু তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটা হলো তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো সমযোজী যৌগ কি, আমাদের প্রথমে এটা আমাদের অবশ্যই ধারণা আছে সমযোজী কি। আমরা জানি সমযোজী যৌগ হলো দুটি পরমাণু শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলা হয়। এখন মনে করো একটা সমযোজী যৌগ, মনে করো এ পি। এখন কি এ বি যদি আমরা বন্ধন আকারে লিখি তাহলে লিখতে হবে এ পি বন্ধন। এখন প্রত্যেকে একটি করে ইলেকট্রন শেয়ার করে, মানে কি, এই যে একটি বন্ধনের জন্য আমরা কি জানি দুইটি ইলেকট্রন লাগে। এখানে এ একটি ইলেকট্রন দিল, পি একটি ইলেকট্রন দিল, এবং এই দুইটি ইলেকট্রন সমযোজী বন্ধনের শর্ত হলো দুইটি ইলেকট্রন উভয় নিউক্লিয়াসের মাঝে অবস্থান করবে, এবং যে বি একটি পরমাণু, এ একটি পরমাণু, এই দুইটি একটি বন্ধন যে দুইটি ইলেকট্রন দ্বারা গঠিত, এই দুইটি ইলেকট্রন এ বি উভয় নিউক্লিয়াসের পরমাণু দুইটি মৌলের নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং এই দুইটি ইলেকট্রনদের সুযোগ সুবিধা আছে এ এবং বি দুইটি পরমাণুকে সমানভাবে ভোগ করবে। কিন্তু দেখা যায় যে কিছু কিছু পরমাণু আছে এই ধরনের আছে, ইলেকট্রনগুলো তার দিকে বেশি টেনে নেয়। এখন দেখো চিত্র দিকে যদি খেয়াল করো, তা আসছিল কি মাঝামাঝি, কিন্তু বি পরমাণু কি করছে, তার ইলেকট্রনগুলো তার এই দুটি ইলেকট্রন তার দিকে কিছু একটু বেশি কি দিচ্ছে, টেনে নিচ্ছে। যদি মাঝামাঝি হইতো তাহলে অবস্থাটা এই ধরনের হতো, তাহলে এই দুটো ইলেকট্রনকে তার দিকে বেশি কাছাকাছি টেনে নিয়ে এলো। এই যে প্রবণতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল, এই প্রবণতাটা হলো কি তড়িৎ ঋণাত্মকতা। আর এই তড়িৎ ঋণাত্মকতা, এখন দেখো দুইটি পরমাণু, এ কি করলো, সে একটু ছাড় দিল, আর বি কি করলো, সে তার দিকে ইলেকট্রন। এই জন্য আমরা তড়িৎ ঋণাত্মকতাকে আমরা কি ডেল নেগেটিভ, যে ইলেকট্রন তার নিজের দিকে টেনে তার ডেল নেগেটিভ, আর যা একটু ছাড় দিল তাকে আমরা ডেল পজিটিভ বলি। তাহলে এই যে
তড়িৎ ঋণাত্মক বা পোলার অবস্থা আমরা কি বলি ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম যে তড়িৎ ঋণাত্মকতা কি এবং তড়িৎ ঋণাত্মকতা কিভাবে ডেল পজিটিভ দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে একটি পরমাণু তার নিজের দিকে টেনে নেয়। এখন আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা সবাই খাতাটা তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হলো পরমাণুর আকার। পরমাণুর আকার। আকার। দুই, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। মৌলের জারণ অবস্থা। মৌলের জারণ অবস্থা। সবাই খাতা দেখো মৌলের জারণ অবস্থা। তারপরে দেখো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ আমরা কি আয়নীকরণ শক্তি কিন্তু করেছি। আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। আজ হাইব্রিডাইজেশন। 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 এইসব বিষয়ের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরমাণুর আকার, পারমাণবিক সংখ্যা, মৌলের জারণ অবস্থা, আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি, হাইব্রিডাইজেশন। চলো আমরা এখন এইসব বিষয়ের উপর কিভাবে তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে তা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে যাই আমরা পরমাণুর আকার। আমরা কিন্তু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মধ্যে আমরা কিন্তু এই জিনিসটি করেছি। পরমাণুর আকার যত বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পায়। তেমনি ভাবে একই গ্রুপে যত উপর দিক থেকে নিচে যাওয়া পরমাণুর আকার কিন্তু বাড়ে, এটা আমরা জানি। এবং একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সেম একই ঘটনা ঘটে। একই গ্রুপের আমরা উপর দিক থেকে যত নিচের দিকে যাই পরমাণুর আকার বৃদ্ধি পায়। পরমাণুর আকার বৃদ্ধি পাওয়াতে দেখা যাচ্ছে কি সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রতি ইলেকট্রন আসক্তি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। আকর্ষণ কম হয়। এই জন্য পরমাণুর আকার যত বৃদ্ধি পাইতে থাকে তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাইতে থাকে। তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাইতে থাকে। আমরা যদি যাই পরমাণুর আকার যদি যাই, আমরা প্রথম গ্রুপে যদি যাই পরমাণুর আকার লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইসব মৌল সমূহের ইলেকট্রন আসক্তি যদি আমরা দেখি তাহলে দেখা যায় কি হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি আমরা কত জানি? 2.1। লিথিয়ামের ইলেকট্রন আসক্তি কত? সোডিয়ামের কত? 0.9। পটাশিয়ামের কত? 0.7। এই ধরনের মৌলের ইলেকট্রন আসক্তি দেখো একই গ্রুপের কিন্তু মৌল। হাইড্রোজেন থেকে আমরা যত নিচে যাইতেছি তড়িৎ ঋণাত্মকতা তত করতেছে। তার কারণ কি? হাইড্রোজেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের একটি মাত্র শক্তি স্তরে একটি ইলেকট্রন। লিথিয়ামের যদি প্রথম স্তরে এটা যদি নিউক্লিয়াস প্রথম স্তরে দুইটি ইলেকট্রন, তারপরে একটি ইলেকট্রন। দেখো আকার বাড়তেছে। এখানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা দুই নিউক্লিয়াস। আর যদি পটাশিয়ামের দিকে যাই, এই যে প্রথম নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। এই দেখো প্রত্যেকে কিন্তু একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাইতেছে, তার সাথে সাথে পরমাণুর আকার কি পাইতেছে?
বৃদ্ধি পাইতেছে। এই জন্য পরমাণু আকার বৃদ্ধি পাওয়াতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, যে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এভাবে যদি আমরা যাই, একই পর্যায়ে সর্বনিম্ন মৌল হলো কি? 1 নম্বর গ্রুপ ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হলো সর্বনিম্ন। এখন দ্বিতীয় শর্ত ছিল আমাদের, দ্বিতীয় পরমাণু আকার পারমাণবিক সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আমরা জানি এটি হলো কি? পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে যতই বাম দিক থেকে আমরা ডান দিকে যাইতে যাচ্ছি তখন মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি মৌলের সমূহের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, এবং পরমাণুটা কি হয়ে যায়? আস্তে আস্তে আকার ছোট হতে থাকে এবং সংকুচিত হয়ে থাকে। এই অবস্থা যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের আয়নীকরণ বা তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পায়, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আমরা যদি যাই, আমরা দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন হলো। এখন যদি আমরা যাই, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত? 10। বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হলো 1.5, বোরন হলো 2.0, কার্বন হলো 2.5, নাইট্রোজেন হলো 3.0, অক্সিজেন 3.5, ক্লোরিন হলো 4.0, নিয়ন হলো 0। যারা নিয়ন তড়িৎ ঋণাত্মকতার মান 0, নিয়ন কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস সমূহ তাদের ইলেকট্রনের প্রতি তেমন আকর্ষণ না, এই জন্য তাদের তড়িৎ ঋণাত্মকতা 0। এখন দেখো, আর তারপরে দেখা যাবে আমরা যদি নিষ্ক্রিয় গ্যাস গতিবিধি করে একই গ্রুপের, এটা কি দ্বিতীয় পর্যায়ে বলে, দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল প্রথম মৌল কি? লিথিয়াম। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1, বেরিলিয়াম 1.5, বোরন 2.5, কার্বন 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন হলো 3, ক্লোরিন হলো সর্বোচ্চ মৌল। তাহলে এখানে দেখো কি একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পাইতেছে। তার কারণটা কি? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়ার কারণ হলো একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যায়, মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা কিভাবে বৃদ্ধি পায়? বলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বোরনের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ক্লোরিনের 9। আর এটা তো নিষ্ক্রিয় গ্যাস, এর 0। তাহলে এখানে দেখো যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য যে মৌল আছে, পারমাণবিক সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে? দেখো ক্রমান্বয়ে কত বৃদ্ধি পাচ্ছে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। তোমাদের এভাবে ব্যাখ্যাটা আসতে পারে যে তড়িৎ একই পর্যায়ে মৌল সমূহ বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। আমরা এরকম প্রশ্নগুলো করি। তাহলে কেউ প্রশ্নের উত্তর হলো, আমরা জানি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌল সমূহের পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, এই জন্য নিউক্লিয়াসের আকার হ্রাস পায় এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এখন আরেকটি প্রশ্ন তোমাদের মধ্যে এখানে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্নটা আছে। এখানে দেখো, আমরা জানো 118টি মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত মৌল সমূহের মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। সবচেয়ে তার তড়িৎ ঋণাত্মক হলো অনেক সময় 4.1 বা 4.8 এই ধরনের দেখা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে আছে। ফ্লুরিন সর্ব অপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কেন? ব্যাখ্যা করো। তোমাদের মধ্যে এভাবে প্রশ্নটা আসে, বিভিন্ন সৃজনশীল 3 নম্বরের প্রশ্নটা আসে যে ফ্লুরিন সর্ব অপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কেন? ব্যাখ্যা করো। তখন আমাদের উত্তরটা কিভাবে দিতে হবে? আমরা আগে কি তড়িৎ ঋণাত্মকতার ধারণা দিতে হবে। তখন তোমাদের কি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা দিতে হবে। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা দেয়া বলতে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা কি? আমি আবার বলছি, সমযোজী যৌগের উপস্থিত দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন একটি পরমাণু তার নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞাটা দিলাম।
সংজ্ঞাটা দেওয়ার পরবর্তীতে উত্তরটা এভাবে করবা। আমরা জানি একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে দেখা যায় মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। ফ্লুরিন হলো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে সর্বডানের মৌল, সর্বডানের মৌল। আর যদি আমরা গ্রুপ ভিত্তিক চিন্তা করি তাহলে সে 17 নম্বর গ্রুপে অবস্থান করে এবং 17 নম্বর গ্রুপের সবচেয়ে উপরে। আমরা জানি গ্রুপ ভিত্তিক একই গ্রুপের সবচেয়ে উপরে মৌলগুলো উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় মৌলের তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পায়, আর উপর থেকে যতই নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পায়। যেহেতু ফ্লুরিন 17 নম্বর গ্রুপের মৌল এবং সর্ব উপরে অবস্থান করে এবং এবং দ্বিতীয় পর্যায়ে সর্বডানে অবস্থান করে, এই কারণে ফ্লুরিন হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। এই পর্যন্ত তোমাদের এটা দেখাটা দিতে হবে, তাহলে তোমরা 3 নাম্বার আশা করতে পারো। এটা এইভাবে দিলে তোমরা 3 নাম্বার প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তা আমরা জানতে পারলাম। এখন যাও জারণ অবস্থা। আমাদের কি ছিল? জারণ অবস্থা। জারণ অবস্থা। জারণ অবস্থা আমরা জানি জারণ ক্যাটায়ন সমূহের ক্যাটায়নের সমূহ জারণ অবস্থা যত বৃদ্ধি পায় তড়িৎ ঋণাত্মকতা তত কি পায়? বৃদ্ধি পায়। মানে কিছু কিছু মৌল আছে যাদের একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে, কিছু কিছু মৌল আছে কি একাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। ওই ধরনের মৌলগুলা জারণ অবস্থা যত বৃদ্ধি পায় তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পায়। আমরা যদি জানি আয়রন, আয়রনের কি পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে আমরা যদি আয়রন যদি জারণ অবস্থা 2+ অর্থাৎ 2টি ইলেকট্রন করে, 2টি ইলেকট্রন ত্যাগ করলে 2+, এবং যদি 3টি ইলেকট্রন তৈরি করে 3+, তাহলে ইলেকট্রন 3+। এই ক্ষেত্রে জারণ অবস্থা দেখো, যদি জারণ অবস্থা আয়রনের জারণ অবস্থা 1.8 কত? 1.8 আর 1.83 1.96। দেখো এই জারণ অবস্থা কি ভিন্ন ভিন্ন। এখানে কি জারণ অবস্থা 0, কিন্তু এখানে আয়রনের জারণ মান কত? 2। এখানে আয়রনের জারণ মান কত? 3। তাহলে এই যে লোহা আছে, লোহা বা ফেরিয়াম বা আমরা আয়রন বলি, ফেরিয়াম না আয়রন বা লোহা, তাহলে জারণ অবস্থা দেখো 2+, 3+। তাহলে দেখো এই জারণ অবস্থা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হচ্ছে? তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এভাবে জারণ অবস্থা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে আমরা যা পরবর্তী অবস্থাতে যাই, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন এখানে দেখো আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আমরা কি আয়নীকরণ শক্তিটা জানি? আমরা গত ক্লাসে তোমাদেরকে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি সম্পর্কে আলোচনা করেছি। আয়নীকরণ শক্তি হলো সবচেয়ে গ্যাসীয় অবস্থা কোনো মৌলের সবচেয়ে শীতলযুক্ত ভাগে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কোনো মৌলে একটি একটি করে ইলেকট্রন যোগ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা ইলেকট্রন আসক্তি। এখন বলা ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতার সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্ক? আমরা জানি আয়নীকরণ শক্তি যত আমরা জানি একই গ্রুপের মৌল সমূহের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি পায়? হ্রাস পায়। একইভাবে তড়িৎ ঋণাত্মকতা একই গ্রুপে গ্রুপ ভিত্তিক যদি আমরা উপর থেকে নিচে যাই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আবার যদি আমরা পর্যায়ের দিকে কল্পনা করি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌল সমান আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তো তড়িৎ ঋণাত্মকতা আমরা কত আগেও দেখেছি, তোমাদেরকে দেখে এলাম
একই পর্যায়ের মৌল সময় বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাইতেছি মৌলের দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি বৃদ্ধির সাথে সাথে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এবং আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি হ্রাসের সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। পঞ্চম যে বিষয়টি ছিল হাইব্রিডাইজেশন। আমরা কি করছিলাম? হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন বা সংকরণ, এর বাংলা নাম হলো কি? সংকরণ। হাইব্রিডাইজেশন বা সংকরণ। সংকরণ, হাইব্রিডাইজেশন বা সংকরণটা হলো এগুলো তড়িৎ ঋণাত্মকতার সাথে কিভাবে সম্পর্ক। আমরা জানি কার্বনের তড়িৎ কার্বন আছে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5, কিন্তু কার্বন যখন হাইব্রিডাইজেশন গঠন করে তখন দেখা যায় তড়িৎ ঋণাত্মকতার মান তার বিভিন্ন তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, কার্বনের ভিন্ন ভিন্ন কিভাবে, এটা একই মৌল, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5। যখন হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশনে তখন মিথেন, ইথেন, C2H6, মিথেন, আমরা যদি করি মিথেন, ইথিন, ইথিন, ইথাইন, মিথেন, ইথিন, ইথাইন, আমরা যদি এভাবে লিখি কার্বন, আমরা ইথেনও বলতে পারি, যদি ইথেন লিখি CH3, আর যদি আমরা ইথাইন লিখি CH2, 2 বন্ড CH2, আমরা যদি অ্যাসিটিলিন লিখি বা ইথাইন লিখি তাহলে CH, তাহলে এটা তো হলো কি? ইথেন। এটা হলো এটা হলো ইথাইন। তাহলে দেখো আমরা তিনটি যৌগ এখানে দেখো, ইথেন, ইথিন, ইথাইন। এখানে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এই যৌগে যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে দেখো কার্বনের হাইব্রিডাইজেশন হলো sp, আর এটা হলো sp2, আর এটা হলো sp হাইব্রিডাইজেশন। কি আছে? sp হাইব্রিডাইজেশন। এখন আমরা যদি শতকরা পরিমাণ বাইর করি যে কোনটা শতকরা কত পরিমাণ আছে, এখানে s এবং p, এখানে s এবং p, এখানে sp2, sp, এখানে s হলো কত? 50%, p কত? 50% আছে, 50%, দেখো 50%। s হলো কত? এখানে s কত? s হলো 33.33%, আর p হলো কত পার্সেন্ট? 66.66%। এখানে s ভিতরে গ্যাস হলো 33.33%, এবং 25%, s হলো কত? 25%, আর p হলো কত? 75%। এখানে যোগটা দিয়ে খেয়াল করো, এখানে তিনটি সংকরণ হয়েছে, sp3, sp3, কিন্তু কার্বন কার্বন, এই যে এখানে কার্বন দুটি, একটা কার্বন কার্বন, sp3, sp2 এবং sp সংকরণ। sp3 সংকরণে s চরিত্র হলো 25%, p চরিত্র, p অরবিটাল চরিত্র হলো 75%, এবং sp2 হলো 33.33%, p হলো 66.66%, s হলো 50%। আমরা জানি হাইব্রিডাইজেশনের মধ্যে এক চরিত্র যার যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে। কি হলো? s চরিত্র মানে অর্থাৎ s অরবিটালের চরিত্রের মান যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। তাহলে এখানে দাও কি? ইথাইনের s চরিত্র কত? 50%, এর কত? 33%, এর 25%। তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে আমরা লিখতে পারি আমরা এক চরিত্র যদি আমরা লিখি তাহলে
ইথাইলের চরিত্রটা হলো C6H6 এর হলো 2.853 আর 2.75 আর 3.34 দেখো। তাহলে আমরা জানি ইথাইলের মধ্যে কি এক চরিত্র কত ছিল? 50% ছিল। তাহলে এক চরিত্র তো আর বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এক তড়িৎ ঋণাত্মক হলো 3.24 এবং এর হলো কি এক চরিত্র ছিল 33%, 2.7 2.43, এক চরিত্র হলো 25%। এভাবে হাইব্রিডাইজেশন মৌলগুলো দেখো একই কার্বন কেন্দ্রীয় মৌল কিন্তু কার্বন কেন্দ্রীয় মৌল থাকা অবস্থা কিন্তু হাইব্রিডাইজেশনের ফলে কার্বনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন ভিন্ন হয়েছে, তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন ভিন্ন, এই জন্য হাইব্রিডাইজেশনের ফলে তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমরা জানলাম যে তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা জানলে অনেক প্রশ্ন তোমরা সমাধান, ভর্তি পরীক্ষা কম এবং নৈমিত্তিক প্রশ্ন কম এবং এমনি সৃজনশীল প্রশ্ন কম এবং উদ্দীপক কম, তোমরা এই ধরনের প্রশ্ন এখন তুলে ধরতে পারবে, সহজে তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা হলো, আমরা তড়িৎ ঋণাত্মকতা জানলাম, এখন দুইটি মৌলের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য, এখন সবাই খাতা থাকো, দুটি মৌলের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য হয়, দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যদি শূন্য হয় তাহলে বিশুদ্ধ সমযোজী যৌগ। সবাই খাতা লেখা, বিশুদ্ধ সমযোজী যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ। যদি 0 থেকে 0.4 হয় তাহলে সমযোজী যৌগ, সমযোজী যৌগ। যদি 0.5 থেকে 0.1.7 হয় তাহলে পুরা সমযোজী, এটা হলো পুরা সমযোজী, পুরা সমযোজী যৌগ। যদি 1.7 এর চেয়ে বেশি হয়, তাহলে হলো আয়নিক যৌগ, আয়নিক যৌগ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো দুটি সমযোজী যৌগের যখন যৌগ গঠিত হয় দুটি ভিন্ন মৌলের মধ্যে, যদি দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য শূন্য হয় তাহলে বিশুদ্ধ সমযোজী যৌগ। যদি 0 থেকে 0.4 হয় তাহলে সমযোজী যৌগ। 0.5 থেকে যদি 0.1.7 হয় তাহলে পুরা সমযোজী যৌগ বলা হয়। আর যদি 1.7 এর চেয়ে বেশি হয় তাহলে আয়নিক যৌগ। তাহলে আমরা বিভিন্ন মৌলের যে তড়িৎ ঋণাত্মকতা আছে, এই তড়িৎ ঋণাত্মকতা দেখে আমরা দুটি মৌলের মধ্যে পার্থক্য নির্ণয় করে যৌগটি সমযোজী যৌগ হবে না বিশুদ্ধ সমযোজী যৌগ হবে না পোলার যৌগ হবে আয়নিক যৌগ হবে, তা কিন্তু আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারি। কিভাবে শনাক্ত করতে, চলো আমরা এখন শনাক্ত করি। এখন দেখো হাইড্রোজেন আমরা একটা পরমাণু যদি পাই, এটি এক জাতীয় পরমাণু, সাধারণত এটি বিশুদ্ধ সমযোজী। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1 তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, মানে হাইড্রোজেন 2.1 বিয়োগ 2.1, তাহলে পার্থক্য কত হলো? 0। এই ধরনের যৌগগুলো হলো বিশুদ্ধ সমযোজী, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ব্রোমিন, এই ধরনের যৌগ হলো বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী। আমরা অনেক সময় তোমাদের কাছে প্রশ্ন করি অবজেক্টিভে, নিম্নে কোন যৌগটি বিশুদ্ধ সমযোজী, তখন তোমাদের বলতে হবে এইভাবে ধারণা থাকতে হবে যে একই জাতীয় মৌলের মধ্যে এইগুলো হলো বিশুদ্ধ সমযোজী যৌগ। এখন যাও
আচ্ছা, এখন যাও আমরা যাই, আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ দিলাম, এখন আমি সমযোজী যৌগ কোনগুলো, যেমন মিথেন। মিথেন একটি যৌগ। মিথেনের কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত জানি? 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হলো 2.1। তাহলে পার্থক্য কত হইল? দেখো 0.4। আমরা জানি 0 থেকে 0.4 হলে সে হলো সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ। এভাবে দুইটি মৌলের মধ্যে, তাহলে মিথেন কি? সমযোজী যৌগ। মিথেন হলো সমযোজী যৌগ। এভাবে আমরা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো কোন মৌলটি সমযোজী যৌগ এবং কোনটি বিশুদ্ধ যৌগ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় অক্সিজেন এবং মিথেন এটার মধ্যে কোনটি বিশুদ্ধ সমযোজী, তাহলে অক্সিজেন, নাইট্রোজেন এই মৌলগুলো হলো বিশুদ্ধ, আর মিথেন এই যৌগগুলো হলো সমযোজী যৌগ। সমযোজী। কিন্তু তুমি যদি তড়িৎ ঋণাত্মকতা না, মৌলের তড়িৎ ঋণাত্মকতা না জানো, তাহলে পার্থক্য নির্ণয় করতে পারবে না, এবং কোনটা বিশুদ্ধ সমযোজী কোনটা সমযোজী যৌগ তা নির্ণয় করতে অসুবিধা হবে তোমার তখন। আচ্ছা, এখন যাও আমরা যাই কোনটি পোলার যৌগ। হলো কি? পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। আমরা যদি এই ধরনের মৌলগুলো যাই, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন হাইড্রোজেন সালফার। তাহলে হাইড্রোজেনের সংরক্ষণটি কত হলো? সালফার হাইড্রোজেন হলো 2.5 আর সালফার হাইড্রোজেন হলো 2.5 আর সালফার কি হলো? 2.5। তাহলে এই ক্ষেত্রে এটা হলো কি? হাইড্রোজেন সালফার হলো কি? আমরা যদি পার্থক্য করি তাহলে 2.4 হয়। এটা যদি সালফার হয়, এটা হলো হাইড্রোজেন 2.1 পার্থক্য হলো। তাহলে এটা হলো কি? সমযোজী যৌগ। সমযোজী যৌগ। এখানে সমযোজী যৌগ আরো কি আছে? কার্বন ডাইসালফার। কার্বন ডাইসালফার। কার্বন ডাইসালফারটা হলো কত? দেখো এটা কি সমযোজী না বিশুদ্ধ সমযোজী? কার্বনের হলো কত? 2.5। সালফারের কত হলো? সালফারের 2.5। তাহলে কি? এত 0 হলো। তাহলে কার্বন ডাইসালফার হলো বিশুদ্ধ সমযোজী। বিশুদ্ধ সমযোজী। বিশুদ্ধ সমযোজী। তাহলে এটা এই যে এটা কোন সমযোজী, আবার কার্বন ডাইসালফার হলো কি? বিশুদ্ধ সমযোজী যৌগ। এখন আমি যেটা আসলে পোলার সমযোজী যৌগ। পোলার পানি। পানি। এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত জানো? 3.5। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো কত? 2.1। পার্থক্য কত হলো? 1.4। আমরা জানি 0.5 থেকে যদি 1.7 হয়, তাহলে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী। তাহলে পানি হইলো কি? পোলার সমযোজী। পানি হইলো কি? পোলার সমযোজী। এভাবে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের মধ্যে আমরা জানতে পারলাম কি? পানি হইলো পোলার সমযোজী। এখন যাও আমরা আরেকটা যৌগ দেখি, হাইড্রোজেন ফ্লোরাইড কি ধরনের যৌগ? হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেনের ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি কত? 4। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা জানি কি? 2.9। পার্থক্য কত হলো? 1.9। আমরা জানি কি 1.7 এর উপরে হলো কি? আয়নিক যৌগ। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হলো কি? আয়নিক যৌগ। আয়নিক যৌগ। আয়নিক যৌগ। তাহলে আমরা কি জানলাম? এখানে দেখো পানি হলো পোলার সমযোজী যৌগ, আবার হাইড্রোজেন ফ্লোরাইড হলো আয়নিক যৌগ। আমরা কিভাবে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি। এখন যদি আমরা যাই
সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড এটি কি ধরনের যৌগ? তোমরা যদি প্রশ্ন করা সোডিয়াম অক্সাইড, সোডিয়াম সোডিয়াম অক্সাইড এটা কোন ধরনের যৌগ? সোডিয়াম হাইড্রাইড এটা কোন ধরনের যৌগ? তখন তোমাদের কি এটা সমযোজী যৌগ, আয়নিক যৌগ না বিশুদ্ধ সমযোজী যৌগ? তাহলে কি আমরা আবার তো তড়িৎ ঋণাত্মকতা দেখি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের এটার ক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা লিখি। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হলো 0.9, পার্থক্যটা হলো 6.6। আমরা জানি 1.7 এর হলো কি আয়নিক। তাহলে সোডিয়াম অক্সাইড কি আয়নিক যৌগ। সোডিয়াম অক্সাইড কি আয়নিক যৌগ। আর যদি সোডিয়াম হাইড্রোজেন ফ্লোরাইড যায় তাহলে হাইড্রোজেনের কত আছে 2.1, তাহলে সোডিয়ামের কত 0.9, তাহলে কি 1.2। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড 1.2 এটা হলো পোলার সমযোজী। পোলার সমযোজী। বিভিন্ন ভর্তি পরীক্ষার সময় বা অবজেক্টিভ মধ্যে তোমাদেরকে এইভাবে প্রশ্ন দেওয়া থাকে, কোনটি বিশুদ্ধ সমযোজী, কোনটি পোলার সমযোজী, কোনটি সমযোজী যৌগ, কোনটি আয়নিক যৌগ। এভাবে তোমরা তড়িৎ ঋণাত্মকতার মান থাকলে এইভাবে পার্থক্য করে নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম কি তড়িৎ ঋণাত্মকতা থেকে আমরা কোনটি সমযোজী যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ, কোনটি আয়নিক যৌগ তা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এই জন্য কি কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা জানা অত্যন্ত প্রয়োজন, এবং তোমরা সব মৌলের তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই এগুলো মস্ত করতে হবে। তোমাদের তড়িৎ ঋণাত্মকতা তোমাদের জানতে হবে। এখন দেখো আমরা এতক্ষণ পড়লাম কি সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ এবং আয়নিক যৌগ। এখন আমরা জানবো যে এই যে সমযোজী যৌগগুলা পড়লাম বা পোলার সমযোজী যৌগগুলা পড়লাম, তড়িৎ ঋণাত্মকতার মান থাকে কোনটি কত পার্সেন্ট সমযোজী যৌগ এবং কত পার্সেন্ট আয়নিক যৌগ, কোনটি কত পার্সেন্ট সমযোজী যৌগ, কত পার্সেন্ট আয়নিক যৌগ। যেমন যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.1 হয় তাহলে 0.5% আয়নিক। পার্থক্য যদি এত হয় তাহলে এত পার্সেন্ট আয়নিক। যদি 0.2 হয়, 0.2 হয় তাহলে 1% আয়নিক, 1% আয়নিক। আয়নিক যদি 0.6 হয়, পার্থক্যটা কিন্তু 0.6 হয় তাহলে 10% আয়নিক, 10% আয়নিক। যদি পার্থক্য 1 হয়, যদি পার্থক্য 1.1 হয় তাহলে 25% আয়নিক। যদি পার্থক্য 1.7 হয় তাহলে 50% আয়নিক। তাহলে কি 50% দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 হয় তাহলে কি 50% আয়নিক আর 50% কি সমযোজী যৌগ, সমযোজী যৌগ। যদি 2.3 হয়, 2.3 হয় তাহলে 75% আয়নিক, 75% আয়নিক। যদি আয়নিক যদি 3 হয়, পার্থক্য যদি 0 হয়, 3 হয় তাহলে 90% আয়নিক, 90% আয়নিক। তোমরা এগুলা সঞ্জিত কুমার সব বইয়ের মধ্যে কিন্তু এগুলো এই পার্থক্যগুলো এইভাবে দেওয়া নাই। তোমরা যখন সঞ্জিত কুমার গুহাসার বইটা আছে ওই বইয়ের মধ্যে তোমাদেরকে এই পার্থক্যটা দেওয়া আছে, এবং এভাবে কোনটা কত পার্সেন্ট আয়নিক এভাবে তোমাদের পার্থক্যটা এই সঞ্জিত কুমার গুহাসারের মধ্যে বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা এই বইটা পড়ে থাকবা। এখন আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি এটা হলো সঞ্জিত কুমার গুহাসারের বই থেকে ক্লাসটা নিচ্ছি, উপস্থাপন করছি। এখন এভাবে আমরা কি দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য মান থেকে আমরা কি করতে পারি, কোনটা কত পার্সেন্ট আয়নিক এগুলা কিন্তু আমরা জানতে পারি যে কোনটা কত পার্সেন্ট আয়নিক আছে
এভাবে আমরা মৌলের মধ্যে তড়িতের পার্থক্য জানতে পারি। তাহলে কোনটা কত পার্সেন্ট আয়ন। এখন যাও আরেকটা পদ্ধতি আছে, আমরা তড়িৎ কোনটি কত পার্সেন্ট আয়নিক, এটা আমরা আরো সহজ ভাবে তোমাদেরকে, এটি হলো মানগুলা স্টেট দেওয়া, যে এত থেকে এত পার্সেন্ট আয়নিক, এটি বইয়ের মধ্যে চার্ট করা দেওয়া আছে। কিন্তু এখন আমি তোমাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করব, কোন যৌগের আয়নিক কত পার্সেন্ট তার একটি সূত্র আছে। সূত্রটা হলো যৌগের সবাই খাতে থাকো, যৌগের আয়নিকের শতকরা পরিমাণ, আয়নিক চরিত্রের শতকরা পরিমাণ, এবার সূত্রটা হলো 16 x এর বিয়োগ হলো x প্লাস 3.5 প্লাস 3.5 x এর বিয়োগ হলো x হোল স্কয়ার। তাহলে সূত্রটা কি দেখো, সূত্রটা 16 অর্থাৎ 16 মানে 16 x মাইনাস x বি প্লাস 3.5 ইনটু x মাইনাস x বি হোল স্কয়ার। এখানে 16 টাটা কি করে দেয়, x হলো এ মৌলের তড়িৎ ঋণাত্মকতা, আর x বি হলো বি মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে কোন মৌলের সরাসরি আমরা তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করতে পারবো। কিভাবে তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করতে পারবো? যেমন কার্বন টেট্রাক্লোরাইড আছে, একটা যৌগ কার্বন টেট্রাক্লোরাইড। এখন তোমাদেরকে প্রশ্ন করো, কার্বন টেট্রাক্লোরাইড এটা আয়নিক চরিত্র বা সমযোজী চরিত্র কত পার্সেন্ট? আমরা কিন্তু এভাবে সহজে নির্ণয় করতে পারবো না। আমরা যদি এই সূত্র জানা থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে আমরা এই নির্ণয় করতে পারবো। প্রথমে দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মক হলো 3 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মক হলো 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত 3 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো কত 2.5। আমরা এখন যদি আয়নিকের শতকরা পরিমাণ, যদি আমরা দেখি শতকরা পরিমাণ, তাহলে আমরা জানি লেখা এখানে, আমরা জানি আয়নিক চরিত্রে, আয়নিক চরিত্রে আর কোন যৌগের আয়নিক চরিত্রে শতকরা পরিমাণ। তাহলে সূত্রটা হলো এটা, যে 16 x বি প্লাস 3.5 x মাইনাস x বি। তাহলে আমরা কি এই সূত্রের মাধ্যমে আমরা কতটুকু শতকরা মানে 16, তাহলে আমরা মান পাই x হলো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 3, x হলো 2.5, 3.5 স্কয়ার ইকুয়াল টু 3 বিয়োগ 2.5 স্কয়ার। এখন যদি আমরা দেখো এখানে মান হলো 8 হবে, কারণ এই যে 3 থেকে যদি 2.5 থেকে 0.5 থেকে 0.5 এর 16 টা গুণ করলে কি হয় 8 হয়। আর এটা তো 3.5 আর ইনটু এটা হলো স্কয়ার 2.5 দেখো স্কয়ার। তাহলে আমরা লিখতে হবে 8 স্কয়ার এর যদি মান করে 0. মানটা 0.875, তাহলে আমরা মানটা পাই 8.875। অর্থাৎ এই যে কার্বন টেট্রাক্লোরাইড আয়নিক চরিত্র হলো 8.87%, বাকিটা হলো সমযোজী চরিত্র।
এভাবে আমরা যদি এই সূত্রটা অবশ্যই তোমরা ফলো করবে, অবশ্যই ফলো করবে। কারণ এই সূত্রের মাধ্যমে তোমরা বিভিন্ন শাহজালাল ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি গত বছর প্রতি বছরই কোনো না কোনো ইউনিভার্সিটি যে আয়নিক চরিত্রের শতকরা পরিমাণ কত নির্ণয় করে এই প্রশ্ন 8 আসলে তোমরা এই মৌলসমূহের এই ফর্মুলাটাই করলে তোমাদের সবচেয়ে বেশি সহজ হয় যে আয়নিক চরিত্রের শতকরা পরিমাণ নির্ণয় করে। আমরা জানি যে কত পার্থক্য হলে কত পোলার হইব, একটা যুগে পোলার ঠিকই আছে, এর মধ্যে কত পার্সেন্ট আয়নিক আছে তুমি কিন্তু এই সূত্র না জানলে জানতে পারবে না। একটা যৌগ আয়নিক আছে, যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিক চরিত্র আমরা দেখাইছি, এটা হলো আয়নিক চরিত্র, আয়নিক বন্ধন গঠন করে। কিন্তু কত পার্সেন্ট আয়নিক আছে এটা জানতে হলে এই সূত্র তোমাদের অবশ্যই জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অশেষ ধন্যবাদ আজকে এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসে যথারীতি তোমাদেরকে সাথে দেখা হবে। আর আজকে যে ক্লাসগুলো তোমাদেরকে নিলাম, তোমাদেরকে আমার সবাই খাতা লেখা বাড়ির কাজ রইল। আয়নিক তড়িৎ ঋণাত্মকতা কি, তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হলে কোনটা বিশুদ্ধ সমযোজী, কোনটি সমযোজী, কোনটি আয়নিক পোলার সমযোজী, এবং পার্থক্য কত হলে আয়নিক হয়, এবং সূত্রের বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে আমরা কত পার্সেন্ট আয়নিক তা নির্ণয় করতে হবে, এবং সর্বশেষ একটা সূত্রের মাধ্যমে আমরা কোন মৌল কোন সমযোজী কত পার্সেন্ট সমযোজী কত পার্সেন্ট আয়নিক আমরা নির্ণয় করতে পারবো। আর সামনে ঈদুল আজহা আসছে, বছর পরিক্রমা প্রতি বছরই আমাদের মাঝে আসে। তোমাদের এই ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।